This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক একদিন না এক একটা জিনিস হঠাৎ মাথার মধ্যে ঘুরতে থাকে। আজকে যেরকম আজকে কবির সুমনের একটা গানের কথা মাথার মধ্যে ঘুরছে। সেই তিনি লিখেছিলেন না যে ছেড়েছ তো অনেক কিছুই, পুরনো অভ্যেস। সেই গানটার কথা কিছুতেই বলতে পারছি না, ঘুরে ফিরে মনের মধ্যে আসছে। এবার দেখুন কেন আসছে সেটা ভাবতে গিয়ে তারপর দেখলাম সত্যি তো পরিস্থিতিটাই তো সেরকম। চারপাশে যা হচ্ছে সেটা তো পুরো এই গানটার কথা মেনে বা বলা ভালো এই গানটাকে বেস করে। ভাবছেন তো কেন? খেয়াল করে দেখুন, এখন তো সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সবার জন্য, কোনটা রাখবেন আর কোনটা ছাড়বেন। এটা এমনিতে যার যার ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই তাই, কিন্তু সুমন যেরকম চেয়েছিলেন যে আমরা বাকি সব কিছু ছাড়লেও বেঁচে থাকার ইচ্ছেটাকে যেন বাঁচিয়ে রাখি, অর্থাৎ ধরে রাখি, তো এটাই তো আসল। সবাই তো নিজের মতো করে বেঁচে থাকতে চাইছেন, সেই জন্যেই এই বেঁচে থাকার জন্যই ওই বেঁচে থাকার ইচ্ছেটাকে বাঁচিয়ে রেখেছেন বলেই কিছু জিনিস ধরতে চাইছেন আর কিছু জিনিস ছাড়তে চাইছেন। এই যে ধরুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি নন্দীগ্রামটা ছেড়ে ভবানীপুরটা ধরে রাখতে চেয়েছেন, মানে নন্দীগ্রামটা ছেড়েছেন, ভবানীপুরটা রেখেছেন। সোজা বাংলা এটাই। নন্দীগ্রাম আর ভবানীপুর দুটো জায়গার থেকেই তো ভোটে লড়ে দুটো জায়গার থেকেই তিনি জিতেছিলেন। এটা শুভেন্দু অধিকারীর একটা অসাধারণ কৃতিত্ব। কিন্তু যেহেতু একসঙ্গে দুই জায়গার বিধায়ক থাকা যায় না, তাই তাকে একটা আসন তো ছাড়তেই হতো। মানে প্রথমে দেখুন কীরকমভাবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। প্রথমে ছিল যে কোনটায় জিতবেন, তারপর দেখা গেল দুটোতেই জিতে গেছেন। এবার দুটোতেই জিতে যাওয়ায় কোন আসনের জয়টা এবার বেশি গুরুত্বপূর্ণ, এরকম সব হিসেব নিকেশ হচ্ছিল। এটা তখন মনে হয়েছিল যে এবার ভবানীপুরটা নিশ্চয়ই বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এবার তিনি আরেকবার দ্বিতীয়বারের জন্য সিটিং চিফ মিনিস্টারকে হারিয়ে দিলেন। এটা তো একটা অনন্য কৃতিত্ব। তা সেটা সেই কৃতিত্বের ভাগিদার যে আসনটা করলো, নিশ্চয়ই সেই আসনটা তিনি রাখবেন। কিন্তু সেটা পরের কথা। প্রাথমিকভাবে বলা হয়েছিল যেহেতু এই আসনটা তাকে এইরকম অনন্য কৃতিত্বের একটা ভাগিদার করে দিয়েছে, সুতরাং এটাই তো তাকে ওই মুখ্যমন্ত্রীর চেয়ারের কাছে নিয়ে গেছে। জায়েন্ট কিলারকে কেউ অগ্রাহ্য করতে পারে নাকি? তো তখন সেটা গুরুত্বপূর্ণ ছিল। আর তারপরে এখন হয়ে দাঁড়ালো কোনটা রাখবেন আর কোনটা ছাড়বেন। আজ বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার সময় শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে নন্দীগ্রাম আসনটা তিনি ছাড়ছেন আর ভবানীপুরটাই রাখছেন। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না দাদা। ভবানীপুর থেকে শপথ নিলাম মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। একজন প্রতিনিধি থাকবেন নন্দীগ্রামে, বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব। দেখুন একটু ইতিহাস তো টেনে নিয়ে এসছেন মুখ্যমন্ত্রী নিজেই। নন্দীগ্রামে জমি আন্দোলন করতে গিয়ে গুলিতে নিহত হয়েছিল যার ছেলে, যার জন্য তিনি শহীদের মা হিসেবে পরিচিতি পেয়েছিলেন, সেই ফিরোজা বিবিকে 2009 সালে নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছিল। সেখানে জিতেছিলেন ফিরোজা বিবি। আর 2016 সাল পর্যন্ত তিনিই ছিলেন নন্দীগ্রামের বিধায়ক। আজ শুভেন্দু অধিকারী যা বললেন তার মানে হচ্ছে ফিরোজা বিবি বিধায়ক তো ছিলেন, কিন্তু সেটা নাম কাও আসতে, আসল যা কাজকর্ম করার সেটা তিনি জিতিয়ে নিয়ে এসেছিলেন। জিতিয়ে নিয়ে এসে ওই যে নন্দীগ্রামকে কথা দিয়েছিলেন যে তিনি দেখভাল করবেন, সেটা ফিরোজা বিবিকে সামনে রেখে তিনিই করেছেন। 2016 থেকে 2026 নন্দীগ্রামের জন্য এই সময়টা কে কাজ করেছেন সেটা নিয়ে অবশ্য কারোর মনে কোনো প্রশ্ন নেই, কারণ সামনে পেছনে অর্থাৎ প্রকাশ্যে এবং তারা অন্তরালে দুটো জায়গাতেই নন্দীগ্রামের বিধায়ক একজনই শুভেন্দু অধিকারী।
2016-তে জিতেছেন, 21-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রথমবার জয়েন্ট কিলার হয়েছেন। এগুলো তো আমরা সবটা জানি। কিন্তু এবার যেহেতু ভবানীপুর আর নন্দীগ্রামের মধ্যে একটা আসন ছাড়তেই হতো, তাই শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রাম ছাড়ার সময় পরিষ্কার করে দিলেন যে আসলে দেখুন, তিনি ওই যে কাজটা দীর্ঘদিন ধরে করছিলেন, সে 2009 থেকে করছিলেন, সেটাই তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে এবং এটাই আত্মবিশ্বাসী করেছে নন্দীগ্রামের মানুষ। তাকে বুঝতে পারবেন, কোথাও গিয়ে তাদের অভিমান হবে না যে আমরা তো জিতিয়ে আনলাম তারপর আমাদের ছেড়ে দিলেন। কারণ তারা ইতিমধ্যেই এই অভিজ্ঞতার ভাগিদার হয়ে গেছেন যে সামনে যেই থাক, যদি শুভেন্দু অধিকারী বলেন যে তিনি সেই জায়গাটাকে নিজে দেখে রাখবেন, তাহলে দেখে রেখেছেন, অতীতেও রেখেছেন বলে শুভেন্দু অধিকারী দাবি করলেন। তার মানে এবারও যিনিই দাঁড়ান, কেউ না কেউ তো দাঁড়াবেন, তাহলে তার অন্তরালে থেকে তিনিই নন্দীগ্রামের দেখভাল করবেন, এটা স্পষ্ট করে দিলেন। এটা কিন্তু নন্দীগ্রামের জন্য একটা বড় প্রতিশ্রুতিও বটে আর কি। আর এবার তো প্রতিশ্রুতি যার তার কাছ থেকে নয়, একেবারে মুখ্যমন্ত্রীর কাছ থেকে। উপনির্বাচনের প্রচারটা কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেল, এভাবে ধরতে পারেন। এবার উল্টো দিকটা দেখুন, ছাড়ার গল্পটা তো বুঝলেন, কিন্তু যেটা রাখলেন ভবানীপুর, কেন রাখলেন? প্রথমত বাঘ ঠাক শিকারের পর আগেকার দিনে আমরা দেখেছি শিকারীরা সেগুলো বাড়িতে ওই ট্রফি করে সাজিয়ে রাখতেন। মানে ওই ধরুন বাঘের পেটের নাড়ি ভুড়ি বার করে সেগুলোকে স্টাফিং করে রাসায়নিক লাগিয়ে একদম সাজিয়ে রাখতেন স্মৃতি হিসেবে। কত বড় বীরত্ব তার প্রমাণস্বরূপ। এই ভবানীপুর শুভেন্দু অধিকারীর বীরত্বের প্রতীক। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় গিয়ে তাকে হারিয়েছেন, পরপর দ্বিতীয়বার তাকে হারালেন। ওই খেলায় যেরকম হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ থাকে, নিজের ঘরে 21-এ হারিয়েছিলেন, সেবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর ঘরে লড়তে গেছিলেন, তাতেও জিতেছিলেন শুভেন্দু। আর এবার ভবানীপুরে চ্যালেঞ্জার হয়ে লড়তে এসেছিলেন শুভেন্দু অধিকারী, সেই লড়াইয়েও তিনি জিতে এসছেন। সুতরাং ভবানীপুরটাই তার এই যে লড়াইয়ের যে সিরিজটা, সেটা হোম অ্যান্ড অ্যাওয়ে কমপ্লিট করে দিয়েছে। সুতরাং ভবানীপুরেই তিনি ট্রফিটা পেয়েছেন, আসল ট্রফি, মেমেন্টো, ওই জন্য ওটাকে রেখে দিলেন। দ্বিতীয়ত, তিনি ভবানীপুরের মানুষকে কথা দিয়েছিলেন যে আদর্শ বিধায়ক কেমন হয় সেটা তিনি এবার কাজে কর্মে একদম পরিষ্কার করে বুঝিয়ে দেবেন। অর্থাৎ ভবানীপুরের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধায়ক হিসেবে ব্যর্থ ছিলেন, এটা কাজ করে প্রমাণ করে দিতে চান শুভেন্দু। এটা তার কাছে একটা চ্যালেঞ্জ। তো আজ বিকেলে ভবানীপুরে বিজয় মিছিল করার পাশাপাশি সেই চ্যালেঞ্জটাই যে তিনি গ্রহণ করছেন, সেটা কিন্তু তিনি ওই শপথ নেওয়ার মধ্যে দিয়েই বুঝিয়ে দিয়েছেন। তো এবার যেহেতু শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছাড়লেন, আবার সেখানে ভোট হবে এবং জল্পনা সত্যি হলে নন্দীগ্রাম থেকেই হয়তো রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী আসতে পারেন। মানে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে যা খবর, তাতে প্রধানমন্ত্রীর অন্যতম আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালকে হয়তো নন্দীগ্রামে বিজেপি প্রার্থী করবে। এটা যদি সত্যিই করে এবং তিনি জিতে আসবেন, ধরে নেওয়াই যায়, কারণ তারা মুখ্যমন্ত্রীর একটা প্রতিশ্রুতি পেয়ে গেছেন। যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, বিরোধী দল নেতা ছিলেন, তখনই তার কথায় নন্দীগ্রামের মানুষ বিশ্বাস করেছিলেন। তো এবার ধরে নেওয়া যায় এবারের তার প্রতিশ্রুতিটা তাদের কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য ঠেকবে এবং তারা এটা সেক্ষেত্রে, মানে যদি সত্যি সঞ্জীব সান্যাল আসেন, তাহলে তারা এটাতেও নিশ্চিত থাকবেন যে যিনি জিতবেন তিনি মন্ত্রিসভার সদস্য হবেন। এবার এগুলোর মধ্যে অবশ্য অনেকগুলো যদি কিন্তু আছে, এটা ওই ভবিষ্যতের গর্ভে থাকার মতো ব্যাপার। তো যেটা ভবিষ্যতের গর্ভে আছে সেটা থাক, আপাতত থাক। যেটা বর্তমান সেটা নিয়ে সেই কথাগুলোই বলি, যেগুলো না বললেই নয়। দেখুন, শুভেন্দু অধিকারী আজ যেরকম নন্দীগ্রাম ছেড়েছেন, তেমন তো নিজের কনভয়ের গাড়িও ছেড়েছেন। কনভয়ের গাড়ি ছেড়েছেন প্রধানমন্ত্রীর থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রী, অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং হয়ে বিজেপির সমস্ত মুখ্যমন্ত্রী, তাদের কনভয়ে গাড়ির সংখ্যা 50% বলেছেন প্রাথমিকভাবে। প্রধানমন্ত্রী তো তার থেকেও বেশি গাড়ি কমিয়ে দিয়েছেন। আজ দুপুর থেকে যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর কনভয়ে মাত্র 2টো গাড়ি এখন। একটা গাড়ি যেটাতে স্বয়ং নরেন্দ্র মোদী বসে আছেন, আর আরেকটা গাড়িতে তার সুরক্ষা বাহিনী, সুরক্ষা সরঞ্জাম সহ বসে রয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন
তারা সবাই প্রধানমন্ত্রীর দেখানো পথেই হাঁটছেন এবং হেঁটেছেন। মানে বুঝতে পারছেন কোনটা ছাড়বেন আর কতটা রাখবেন, সেটা আপাতত নরেন্দ্র মোদীকে দেখেই শুভেন্দু অধিকারীরা ঠিক করেছেন। এবং আপনার টুইট দেখার পরে, মানে খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক। বাংলায় একটা কথা আছে, রাজা বিলোয় রানী পুরোয়। সম্পূর্ণ ব্যাপারটাই ওদের ব্যাপার। জ্বালানি কেন কমেছে সেটা ওরাই জানে। এত লোককে জ্বালিয়েছে, জ্বালানি কম পড়ে গেছে। তবুও ভালো, এখনো বলছে যে গাড়ি কমাবো, এরপর সাইকেলে করে আসবেন, গরুর গাড়ি করে আসবেন। অনেক কিছু দেখতে হবে, দেখে নিলাম, অনেক কিছু দেখেছি। আমি বিদেশে দেখে এসেছি যে ওরা মেট্রো ট্রেনে যাতায়াত করেছে, মানে সব বড় বড় পলিটিক্যাল লিডার্স আছে, সেই রকম হওয়া উচিত। ইগোটা না একটা পাথরের মতো, ইগো এবং অহংকার পাথরের মতো। কনভয়ের গাড়ি, কারণ দ্যাট ইজ দ্য স্পিরিট। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভালো ভালো মুখ দেখে কি মন বোঝা যায়? দেখুন ফিরহাদ হাকিম মুখে বললেন ভালো, কিন্তু মন থেকে বললেন কি? এবার মন বোঝাটা কেন দরকার? কারণ নেতারা যা করার করেছেন সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কি রাখবেন কি ছাড়বেন সেটা তো করার মধ্যে দিয়ে নেতারা মোটামুটি বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু মনের ভেতরটা সেটা কি একই রকম কথা বলছে? দেখুন বিজেপি আর তৃণমূলের সব বিধায়কই আজ ওই বিধায়ক হোস্টেল থেকে একসঙ্গে বিধানসভায় গেছে, এক বাসে। আজ বিধানসভায় 143 জন বিধায়ক শপথ নিয়েছেন। এবার যদি ধরে নেওয়া যায় যে বাসে 60 জন বিধায়কও ছিলেন, তাহলে 60টা গাড়ির জ্বালানি বাঁচলো। আলাদা আলাদা গাড়িতে এলে তাই তো আসতেন এতদিন, তো তাতে যে জ্বালানিটা খরচা হতো তার থেকে অনেক অনেক কম জ্বালানি পড়লো শাসক বিরোধী নেতারা এক বাসে এই বিধানসভা যাওয়ায়। ঠিক এইখানেই একটা জিনিস মনে হচ্ছে, জানেন তো কেন মনটা জানা দরকার। যদি এবার মনের ভেতর থেকে তারা এরকম দেশের বা দশের উন্নয়নকামী ব্যাপার ট্যাপারগুলো এরকম একসাথে এক মনে এক হয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার আমার মঙ্গল, এটা নিয়ে কোনো সংশয় নেই। আপনার আমার ব্যাপারটা যখন এসেই গেল, তখন বলি যে এটাও তো আমাদের কাছেও এখন বড় প্রশ্ন। ওনারা তো যা করার করলেন, কিন্তু আপনি আমি সাধারণ মানুষ, আমরা কি রাখবো আর কি ছাড়বো সেটাও তো এবার ঠিক করে নিতে হবে। কারণ দেশের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্ট বলে দিয়েছেন যে জ্বালানির দাম এবার বাড়বেই। কারণ এতদিন ধরে যে চাপটা, মানে ওই হরমুজে কেলেঙ্কারি করে ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বকে যে সমস্যার মধ্যে ফেলে দিয়েছেন, তার বোঝা বইতে বইতে কেন্দ্রীয় সরকার আর বাড়তি বোঝা বওয়ার মতো জায়গায় নেই। পশ্চিম এশিয়ায় যুদ্ধ বাঁধার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তো 40% বেড়ে গেছে। মানে ধরুন আগে যদি ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম 100 টাকা হতো, তাহলে এই আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধ পর ব্যারেল প্রতি তেলের দাম গিয়ে 4000 টাকায় দাঁড়িয়েছে। কিন্তু দেশের বাজারে প্রিমিয়াম পেট্রোলের দাম 2.5 টাকা বেড়েছে বটে লিটার প্রতি, কিন্তু সাধারণ পেট্রোল বা ডিজেলের দাম সেটা তো এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। দেখুন পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন এর জন্য তেল সংস্থাগুলোর দৈনিক 1000 কোটি টাকা লোকসান হচ্ছে। এই চাপ, এই বোঝা সরকারের পক্ষে কোনোভাবেই বহন করার সম্ভব নয়। অর্থাৎ তেল যে এখন নাকের ওপর দিয়ে বইছে, সেটা হরদীপ সিংয়ের কথার থেকেই তো পরিষ্কার হয়ে গেছে। এ তো বোঝা যাচ্ছে যে আজ বাড়ানো না হলেও কাল থেকে পেট্রোল ডিজেলের দাম বাড়াতেই পারে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো, মানে কয়েকদিনের মধ্যে। এবার এই স্বাভাবিকভাবেই ধরুন জ্বালানির খরচ যদি বাড়ে, বাস, ট্যাক্সি, অটো সব কিছুর ভাড়া বেড়ে যাবে। সমস্ত জিনিসপত্রের দাম, পরিবহন খরচ বেড়ে যাওয়ার ফলে বেড়ে যাবে।
মানে আপনার আমার পকেটে সেই যা ছ্যাঁকা লাগার লাগবেই। এবার ওই ছ্যাঁকা সামলানোর জন্যই হয়তো প্রধানমন্ত্রী এই বাকি জায়গাগুলোর থেকে খানিকটা সঞ্চয়ের কথা বলছে। দেখুন, এখানে গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী বলা কথাগুলোর যৌক্তিকতাটা বোঝার চেষ্টা করছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে কী আহ্বান জানিয়েছিলেন? বলেছিলেন পেট্রোল ডিজেলের ব্যবহার কমাতে যা যা করা প্রয়োজন সব করতে হবে, যেরকম পুলকার ব্যবহার করতে হবে, মেট্রো ব্যবহার করতে হবে, ইলেকট্রিক গাড়িতে চলে যেতে হবে, বিভিন্ন পার্সেলগুলো সেগুলো ট্রেনে পাঠাতে হবে, বিদেশ সফর কমাতে হবে, এবং 1 বছর সোনা কেনা চলবে না, আর দেশের তৈরি পণ্যই কেনার চেষ্টা করতে হবে। এবার এই কথাগুলো গত 5 দিনে দুবার বলেছেন প্রধানমন্ত্রী। প্রথমে তিনি কথাগুলো বলেছিলেন হায়দ্রাবাদে, আর তারপর গতকাল এই কথাগুলোই বলেছেন গুজরাতের বদোদরায়। প্রধানমন্ত্রী দ্বিতীয়বার ঘোষণা করার পরেই কিন্তু হইচই পড়ে গেছে, দেশের অর্থনীতি কি বিপন্ন, এই আলোচনাটা শুরু হয়ে গেছে। দেখুন, এই আলোচনাটা যে শুরু হবে এটা খুব স্বাভাবিক, কারণ দেশে রাজনৈতিক পরিমণ্ডলটা যে সম্পূর্ণ একপেশে হয়ে যায়নি এটা তো আমরা জানি। বিরোধী দল যদি থাকে তাহলে পক্ষ বিপক্ষ আলোচনা হবেই, সেটা হচ্ছে, কিন্তু তাও বলছি মনে হয় না আঁতকে ওঠার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু সৃষ্টি হয়নি বলে আগাম কোনো রকম যে ব্যবস্থা নেওয়া যাবে না তাও তো নয়। ভবিষ্যৎটা কে দেখেছে? ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ যেহেতু দীর্ঘমেয়াদী হওয়ার আশঙ্কা রয়েছে, তাতে হরমুজ প্রণালী দিয়ে তেল জ্বালানি চলাচলে যে প্রভাবটা পড়েছে সেটা দিন দিন বাড়বে। যে দেশগুলো জ্বালানি তেল উত্তোলন করে সেগুলো যুদ্ধে জড়িয়ে গেছে, যেখানে তারা তেল রাখে সেই মজুদ করার জায়গা, সেই রিফাইনারি, সব জায়গা এই মুহূর্তে বন্ধ, কারণ যে কোনো সময় মিসাইল এনে এসে আঘাত করবে। ফলে সব মিলিয়ে আস্তে আস্তে কিন্তু বিশ্বজুড়ে অন্তত ওই দিক থেকে, ওই আরব মধ্যপ্রাচ্যের দিক থেকে, যেখান থেকে একটা মানে ম্যাক্সিমাম এই জ্বালানিগুলো সরবরাহ হতো, সেখান থেকে আসার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে, সেটা আরও বাড়বে, এটাই তো নিশ্চিত। এবং সত্যি কথা বলতে কি, আজকের দিনে, জাস্ট আজকে যদি আমেরিকা, ইসরায়েল, ইরান একটা কোনো সন্ধিতে পৌঁছে যায়, শেয়ারের দাম ঝপ করে বাড়বে, কিন্তু তেলের সরবরাহ সেটা এত সহজে একদম স্মুথ হয়ে যাবে। আগে ফের পুরনো জায়গায় সেই উৎপাদনটা গিয়ে পৌঁছক, ফলে ধাক্কা তো একটা আসবেই। আর এই যে কথাগুলো প্রধানমন্ত্রী বলেছেন তার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। আপনারা ভাববেন যে ঠিক আছে, কারপুলে যেতে বলেছেন বা ওয়ার্ক ফ্রম হোম করতে বলেছেন, মেট্রো ব্যবহার করতে বলেছেন, এগুলোর মানে এটা বুঝি যে আপনি গাড়ি, নিজের ব্যক্তিগত গাড়িটাকে কম ব্যবহার করবেন, তাতে তেল কম পুড়বে, এটাই তো। বাকিগুলো সোনা কেনা সেটা 1 বছর বন্ধ রাখতে বলেছেন, বিদেশ যাওয়া সেটা বন্ধ রাখতে বলেছেন, দেশীয় পণ্য ব্যবহার করতে বলেছেন। এটা কেন? কারণ এই সব কটা জিনিস, এটার সঙ্গে বিদেশি মুদ্রা জড়িত। খেয়াল করে দেখুন, বিদেশ যেতে গেলে আপনাকে বিদেশি মুদ্রা কিনতে হয়, দেশের টাকা বেরিয়ে গিয়ে বিদেশি মুদ্রা কিনতে হয়, বিদেশি মুদ্রার ভাণ্ডার সেখানটায় ধাক্কা খায়। সোনা বিদেশ থেকে আমদানি করতে হয়, যত বেশি দরকার পড়বে সেটার জন্য আপনাকে খরচ করতে হবে বৈদেশিক মুদ্রা, এবং তার সঙ্গে সঙ্গে ওই ধরুন বাকি যে বিষয়গুলো রয়েছে আর কি, দেশীয় পণ্য কিনলে আপনার দেশের মুদ্রায় ব্যবহারে হয়ে যাবে, বিদেশি মুদ্রার ব্যবহার লাগবে না। এই সব কিছুর কারণ এখন যদি আপনাকে বেশি দামে, বিশ্বজুড়ে যদি তেলের দাম বেড়ে যায়, আপনাকে তো তেল কিনতে হবে বেশি দাম দিয়ে। সেই বেশি দাম দেওয়ার জন্য আপনাকে বেশি বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে হবে। সুতরাং দেশের হাতে অনেক বেশি বৈদেশিক মুদ্রা থাকার দরকার। সেই জন্যই তো বৈদেশিক মুদ্রাটা, খরচটা কমানো দরকার। দেশের হাতে থাকা যে জিনিসগুলো সেগুলো সবই কিন্তু আপনার আমার হাতে হাতে ছড়িয়ে আছে। আপনি আমি খরচ করা মানে দেশের খরচ করা। সুতরাং দেশকে এই মুহূর্তে বেহিসেবি হলে চলবে না, তাদের সঞ্চয় করতে হবে ওই বৈদেশিক মুদ্রা। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যত বেশি আপনি বৈদেশিক মুদ্রা কিনবেন, এই রকম পরিস্থিতিতে টাকার দাম হু হু করে কমবে। অর্থাৎ
আপনি $1 আগে একটা সময় 60 টাকা 70 টাকায় কিনতেন, বাড়তে 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 95, এরপর 100, কত বেড়ে যাবে আপনি কেউ জানেন না। সেই দিকটা মাথায় রাখতে হবে। এটাও আরেকটা দিক, টাকার দামটা ধরে রাখা। এবার এই জন্যেই ওই ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো অনেক দিন ধরে নিজস্ব মুদ্রা চালুর বিষয়ে চিন্তা ভাবনা করছে, যেটা শুনে ট্রাম্প বলেছিলেন যে এটা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। কারণ এই তেল সোনা কেনা বেচা ডলারে হয় বলেই তো আমেরিকার তেজারতি কারবারটা চলে বিশ্বজুড়ে। কিন্তু যদি নিজেদের এরকমভাবে আপনাকে এই নিজস্ব মুদ্রার দাম বাড়াতে হয় এবং ভবিষ্যতে যদি বৈদেশিক মুদ্রার বিষয়টা এই নিজের মুদ্রা দিয়ে রিপ্লেস করতে হয়, তাহলে আপনার দেশে নিজের দেশেও কিন্তু সোনা রূপো তামার ভাণ্ডারটা সেটাকে অনেক বেশি মজুত করতে হবে, বাড়াতে হবে। এই সব কিছুই সেই লক্ষ্যে এই ধাতুগুলো সম্পদের সূচক হিসেবে ধরা হয়। যদি বিকল্প আন্তর্জাতিক মুদ্রার ভাণ্ডার তৈরি করতে হয়, তাহলে মূল্যবান ধাতুর সঞ্চয় থাকতে হবে। মানে প্রধানমন্ত্রীর আহ্বান সেটা কোনো প্যানিক অ্যাপিল নয়, হঠাৎ করে ভয় পাইয়ে দেওয়ার জন্য কিছু নয়। এটা একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে একটা পরিকল্পনা করা। ওই যে মাঝে মধ্যে রাহুল গান্ধী বলছিলেন না যে এরকম দেশ আজকে এরকম সমস্যায় পড়ে গেছে, এই তেলের জন্য এত কিছু হচ্ছে, এটা আগের থেকে কেন কোনো কিছু বন্দোবস্ত করা হয়নি, কেন আগের থেকে সতর্ক হয়নি সরকার? আজকে বোঝা যাচ্ছে যে সতর্কতা তো এগুলোই। এটা আগে করলেও হতো, এখন করলেও হয়। আগে প্রয়োজন হয়নি তাই করেননি, যতদিন পেরেছিলেন। এটা যদি এর মধ্যে যুদ্ধ থেমে যেত, পুরোটা সামলে যেত, লাগতো না। কিন্তু এখন সমস্ত কিছুই তো প্রতিকূলতার মধ্যে দিয়ে নতুন করে তৈরি হয়, তাই না? ওই আপনি যে যত এই যে আজকে যত সহজে ওয়ার্ক ফ্রম হোম ঠমগুলো বলা হচ্ছে, সেগুলো কোভিড কাল যদি না আসতো, তাহলে আমাদের এই অনলাইন ব্যবহার এরকম মারাত্মক জায়গায় যেত না। গোটা বিশ্বের সামনে এরকম প্রতিকূল পরিস্থিতিতে ভারত কিভাবে চটজলদি নিজেকে তৈরি করে ফেলতে পারে, এই আত্মবিশ্বাসটা আমরা লাভ করতে পারতাম না। তো আজকে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছি। হয়তো এটাই, এই যে এইবার যে জ্বালানি সংকটটা দেখা দেবে, এটা গোটা দেশটার দৃষ্টিভঙ্গি, গোটা দেশটার অগ্রগতির লক্ষ্য এবং মাধ্যম দুটোই হয়তো বদলে দেবে। এবার আমাদের প্রশ্নটা হচ্ছে অন্য, আমরা এইটাতে কতটা নিজেদের একাত্ম করতে পারবো এই পরিকল্পনার মধ্যে, আর সেটা করে কোনটা ছাড়বো কোনটা ধরবো। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা নিজেরা কনভয়ের গাড়ি ছেড়ে শেখাচ্ছেন যে চাইলে ছাড়া সম্ভব, আমরাও পারি। এবার আমাদের দেখতে হবে সত্যিই আমরা ঠিক জিনিসটা ছেড়ে বিকল্পটা ধরতে পারি কিনা বা বাঁচতে পারি কিনা। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। যে এত লম্বা যুদ্ধ চললে দুনিয়ার অর্থব্যবস্থা গন্ডগোল হয়, তার জন্য উনি সতর্ক করেছেন আমাদেরও সাবধান। অন্যান্য দেশের অর্থব্যবস্থা ভেঙে পড়েছে, খেতে পাচ্ছে না লোকেরা। মানে ভারতবর্ষ যদি কোনো সমস্যায় পড়ে, তখন আমি একজন নাগরিক হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে আমার একটা দায়িত্ব থাকে। আমি ভারতবর্ষী। हमें विदेशी मुद्रा बचाने के जो भी रास्ते हम लोग अपना सकते हैं, हमें बचाना होगा। আমরা কিন্তু ভুলে যাচ্ছি যে বিশ্বে একটা বড় যুদ্ধ চলছে, সেই যুদ্ধটা দীর্ঘায়িত হচ্ছে। সেই যুদ্ধে কিন্তু আমরা ডাইরেক্টলি হয়তো ইনভলভ নই, কিন্তু ইনডাইরেক্টলি ভারতবর্ষের অর্থনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। सोने की खरीद एक और पहलू है जिसमें विदेशी मुद्रा बहुत अधिक खर्च होती है। তৈল সামগ্রী বা পেট্রোলিয়াম অয়েল অ্যান্ড লুব্রিকেন্টস বা পিওএল বলা হয়। তারপরেই হচ্ছে গোল্ড ইম্পোর্ট। সুতরাং আমাদের ডলার দিয়েই সেগুলোকে কিনতে হয়। देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे। এইগুলোর জন্য যদি বিদেশি মুদ্রার ব্যবহার না করেন, তাহলে আপনার অনেক দরকারি জিনিস করার জন্য আপনি সেই বিদেশি মুদ্রার সঠিক ব্যবহার করতে পারবেন। हमने कोरोना के समय में वर्क फ्रॉम होम की, ऑनलाइन मीटिंग्स की, वीडियो कॉन्फ्रेंस की, ऐसी अनेक व्यवस्थाएं विकसित की और हमें आदत भी हो गई थी।
आज समय की मांग ऐसी है कि उन व्यवस्थाओं को हम फिर से शुरू करें तो वो देश हित में होगा। দেখুন, শোভনদেব চট্টোপাধ্যায়কে সবে বিরোধী দলনেতা মনোনীত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তিনিও জাতীয় স্বার্থের কথা বলছেন। দেখুন, এই বিষয়গুলো নিয়ে এক্ষুনি অন্তত এই দেশাত্মবোধটাকে প্রকাশ করার জন্য অন্যরকম ভাবাটা উচিত নয়। তবে এইভাবেই তো আস্তে আস্তে ভাবনা ঠাবনা মেলে, কার যে কখন মিলে যায়। তবে দেখুন, রাহুল গান্ধী এই আহ্বানের জন্য কিন্তু মোদী সরকারকে আক্রমণই করেছেন। বিরোধী দল নেতা বলেছেন 12 বছর সরকার চালানোর পর দেশবাসীকে যদি বলতে হয় যে কি কিনবেন কি কিনবেন না, তার মানে দেশকে খারাপ পরিস্থিতির সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে মোদী সরকার। তবে অতীত বলছে 2008 সালে আর্থিক মন্দার সময়ও তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু দেশকে দেশবাসীকে ব্যয় সংকোচ করতে বলেছিলেন। বিজেপি সোশ্যাল মিডিয়ায় পুরনো ভিডিও পোস্ট করে এটা মনে করিয়ে দিচ্ছে। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, তিনিও সোনা কিনতে নিষেধ করেছিলেন। প্রাক্তন পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মৈলি, তিনি জ্বালানি তেলের ব্যবহার কমাতে বলেছিলেন। মানে দেখুন, এই গোটা বিষয়গুলো এগুলো এতটুকু নতুন কিছু নয়, অতীতেও ঘটেছে। কংগ্রেস যা বলছে, কংগ্রেসের বিরুদ্ধে অতীতে বিজেপিও সেই সময় এই কথাগুলোই বলতো। সুতরাং কোনোটার মধ্যেই কোনো অস্বাভাবিকত্ব নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ কি বলছেন। অনেকে বলছেন যে এবারে মে মাসটা অত্যন্ত মানবদরদী, এরকম শীতল মে মাস এটা নাকি সাম্প্রতিককালে দেখা যায়নি। এত ঠান্ডা, এতে এই সময় তো রোদে পুরে ঝামা হয়ে যাওয়ার কথা। কিন্তু দেখুন, মাঝে মধ্যেই মেঘলা আকাশ, বৃষ্টি বাদলা, তার ফলে স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা নিচে থাকছে তাপমাত্রা। মানে এইরকম সময় যতটা গরম লাগার কথা, ছেঁকা লাগার কথা, তেমন লাগছে না। কিন্তু গরমে ফোসকা না পড়লেও বাঙালির গায়ে ফোসকা ধরাতে বা জ্বালা ধরাতে ট্রাম্প তো আছে। আমেরিকা ঘোষণা করেছে তারা ইরানের বিরুদ্ধে অপারেশন স্লেজ হ্যামার শুরু করবে। মানে এখানে প্রকৃতি আমাদের ঠান্ডা রেখেছে, কিন্তু এরা মানুষ ম্যানমেড টেম্পারেচার চারপাশে উত্তাপ বাড়িয়ে দিয়ে আছে। দেখুন, লেগে আছে, কিছুতেই থামতে দেবেন। গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যে ঘোষণাটা করেছিলেন যুদ্ধ আমেরিকা, সেই সেনা অভিযানের নাম ছিল অপারেশন এপিক ফিউরি। এবার মে মাসে পৌঁছে ট্রাম্পের মনে হচ্ছে যে ওই নামে ঠিক হলো না, এবার একটু জোরদার স্লেজ হ্যামারের মতো একটা ব্যাপার দরকার আর কি। দেখুন, আমেরিকার সংবিধান অনুযায়ী সাংসদদের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট সর্বোচ্চ 60 দিন যুদ্ধ করতে পারেন। ট্রাম্পের এই ইরান অভিযানে অধিকাংশ আমেরিকানেরই সায় নেই। সেদিক থেকে নাম বদল করলে ট্রাম্প প্রশাসন বলতে পারবে ওটা তো হয়ে গেছে, যে 60 দিনের কোটা ছিল সেটা কমপ্লিট ওইটার সময়। এবার এই স্লেজ হ্যামার একটা নতুন যুদ্ধ, নতুন অভিযান, ফলে আরও 2 মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ তারা পাবে। আইনের ফাঁক গলতে সবসময় যে সাধারণ মানুষ চায় এরকম নয়, কিন্তু ওই যারা আইন টাইন বানান বা যাদের ওপর দায়িত্ব থাকে এই আইন টাইনগুলোকে ঠিকভাবে দেখে শুনে রাখার, তারাও একই কাজ করে। আমেরিকা আবার তেরে ফুরে নামলে এবার ভেবে দেখুন, ইরান কি হাত গুটিয়ে বসে থাকবে? একদম না। এবং যেটা জানা যাচ্ছে তাতে হাত গুটিয়ে তারা বসেও নেই। ট্রাম্প যে বলেছিলেন যে তারা ইরানের সমস্ত সামরিক পরিকাঠামোকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন, কিন্তু ইরানের সেনাকর্তারা জানিয়েছেন তাদের 30টা মিসাইল লঞ্চিং প্যাড এখন পুরোপুরি তৈরি। এর মানে কি? মানে হয় ট্রাম্প তখন মিথ্যে কথা বলেছিলেন, মিথ্যে দাবি করেছিলেন, আর নয়তো এই যে মাঝখানে সময়টা পেয়েছে এর মধ্যে ইরান তাদের ভেঙে পড়া পরিকাঠামোগুলো আবার নতুন করে তৈরি করে নিয়েছে। দুপক্ষই এখন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তৈরি। এই তো এত বিভিন্ন রকম ভাষায় বিভিন্ন রকম নামে ডেকে কী হবে, গোদা বাংলায় এটাই তো বিষয়। এ বিষয়ে শুধু মানে দেখুন, এরা যে দায়ী তা তো নয়, এটা ধুনো দেওয়ার জন্য আর যারা আছেন, যারা এই পরিস্থিতির মধ্যে থেকে খানিকটা সুযোগ খুঁজছেন, তারাও তো আছে। মানে জটিল পরিস্থিতি, এটা নিয়ে জাস্ট কোনো সংশয় রাখবেন না। এই অবস্থায় শুধু জ্বালানি নয়,
প্রধানমন্ত্রী দেশের মানুষকে যা যা দরকার, যা যা করার দরকার, এই সোনা কেনার মতো একটা জীবনের একটা বিয়ে টিয়ের ক্ষেত্রে কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা অঙ্গ, যেগুলো সে মানে মানুষজনের কাছে বাড়িতে এলে একটা খুশির আবহাওয়া তৈরি হয়। যাদের পকেট থেকে যায় তাদের কি হয় জানি না, কিন্তু গড়পড়তা। এবং দেখুন, যারা সোনা কেনেন না প্রত্যেকের বাড়িতে এই অভিজ্ঞতা আছে, হয়তো রোজ কিনছেন না কেউ সোনা, কিন্তু সোনার দাম বাড়লে দেখবেন অটোমেটিক সবার কপালে ভাঁজ পড়ে যায়, বিশেষ করে বাড়ির মহিলাদের। আবার দাম বেড়ে গেল, অ্যাজ ইফ আজকে গিয়েই নয়তো কিনে নিতাম আর কি, কম থাকলে আজকে গিয়ে 1 কেজি কিনে আনতাম। ব্যাপারটা সেরকম না, কিন্তু হ্যাঁ, সস্তা হলে মনটা খুশি হয়, এটা যেরকম ঘটনা, তেমনি আজকে কপালে ভাঁজ পড়ার দিন এটাও ঘটনা। কারণ বাজারে সোনার দাম গড়পড়তা প্রায় 1,500 টাকার মতো বেড়ে গেছে, পাশাপাশি 1 কেজি রূপোর দাম কম বেশি 15-16 হাজার টাকা বেড়েছে। মোদ্দা কথা হচ্ছে, দামের দিক থেকে দেখলে সোনা রূপো এমনিতেই সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছিল, আরও চলে যাচ্ছে। এরপর প্রধানমন্ত্রী বলা লাগবে না, এমনিতেই কেউ ইচ্ছে থাকলেও কিছু কিনতে পারবেন না, এটাই নিশ্চিত। আমরা সমাজের 3টে শ্রেণীর মানুষের সাথে কথা বলেছিলাম সোনা কেনা বন্ধ নিয়ে। এক মধ্যবিত্ত গৃহিণী, তথ্য ওয়ার্ক ফ্রম হোম নিয়ে, তথ্য প্রযুক্তি কর্মী, আর তেলের ব্যবহার নিয়ে গাড়ি ব্যবহারকারী। প্রত্যেকের একটুখানি ক্ষুব্ধ হওয়ার কথা ছিল তো, কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম নরেন্দ্র মোদীর আহ্বানে কেউ ক্ষুব্ধ নন। সকলেই মনে করছেন যে সংকটের সময় ব্যয় সংকোচ করাটাই প্রয়োজন, অর্থাৎ সময়ের দাবি মেনে কিছু কিছু জিনিস যে সময়ে ছাড়তে হয়, সেটা অনেকেই যে বুঝেছেন বা বুঝে ছাড়তে তৈরি আছেন, সেটা কিন্তু পরিষ্কার। সোনাই বলুন বা ভোজ্য তেলই বলুন, এই দুটোর ক্ষেত্রেই আমার মনে হয় একটু হ্রাস ধরা উচিত। দরকারও আছে না, পেট্রোল ডিজেল যত কম ব্যবহার করা যাবে, দামটা ঠিক রিজনেবল জায়গায় থাকবে, এগুলো দরকার আছে। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো ভোজ্য তেলের ব্যবহারও 10% কমাতে বলেছেন। কারণ তেলও আমরা বিদেশ থেকে আমদানি করি, মানে হেসেলে একটুখানি হাত চেপে চলতে হবে, শরীরের জন্য ভালো। তেলের ব্যবহারটা বিভিন্ন ক্ষেত্রেই যে আমাদের জীবনে বা পথে বা কর্মক্ষেত্রে হড়কে দেয়, সেটা তো আপনারা মোটামুটি সবাই জানেন। শুভেন্দু অধিকারী কিন্তু সেই জন্যই বোধহয় প্রশাসনেও তেলের ব্যবহার কমাতে বলেছেন। পুলিশ কর্তাদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল, সেখানে বলেছেন যে সবসময় তো অনুপ্রেরণা খোঁজার দরকার নেই, সরকারের কাজ সরকারি পদ্ধতিতে করুন, মাথা উঁচু করে কাজ করুন। মানে আমলা পুলিশ কর্তাদের তেলা মাথার থেকে তেল যে টপ টপ করে ঝরে ওই নেতা নেত্রীদের পায়ে পড়তো, ওই চুইয়ে পড়া আনুগত্য বা তেলা আনুগত্য আর কি নতুন মুখ্যমন্ত্রী চান না। এই তেলের ব্যবহার কমানো কি প্রধানমন্ত্রীর পরামর্শের মধ্যে রয়েছে নাকি? দেখুন, ওনার কথা থেকেই তো অনুপ্রেরণা নিচ্ছেন। প্রশাসন থেকে তেল ছেঁকে বর্জন করে, তার মানে প্রশাসনে স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে চায় নতুন সরকার। তেমনি রাজনীতিতে ডিম বাদ দিয়ে মাছ ফিরিয়ে যাবতীয় অপপ্রচারকে ধুয়ে মুছে সাফ করে দিতে চায়। এটাতে কিন্তু বামেদের খুশি হওয়ার কথা, কারণ একটা সময় সুভাষ চক্রবর্তীকে মাছ ভাত মন্ত্রী বলা হতো। বামেদের ব্রিগেডে যারা আসতো তাদের মাছ ভাত খাওয়ার ব্যবস্থা সুভাষ চক্রবর্তীই করতেন। তৃণমূল ক্ষমতা আসার পর ডিম ভাত চালু করেছিল, কিন্তু বিজেপি তারা আবার মাছ ভাত ফিরিয়ে নিয়েছে। ওই 6 মে থেকে বিজেপির অধিকাংশ পার্টি অফিসে মাছ ভাত খাওয়ানো হয়েছে। আজ বিধানসভার মেনুতেও ছিল এই মাছ আর ভাত। মানে বাঙালি রাজনীতি ডিম ভাত ত্যাগ করে মাছ ভাত গ্রহণ করলো। এটা যদি ভাবেন তাহলে আপনাদের বুঝতে হবে এটার মধ্যেও রাজনৈতিক বার্তাটা স্পষ্ট। যে যে অভিযোগগুলো করা হয়েছিল সেগুলো যে আসলে অন্যায় অভিযোগ ছিল, মিথ্যে অভিযোগ ছিল, যে বিজেপি ক্ষমতায় এলে মাছ টাছ খেতে দেবে না, সেটা শুরুর থেকেই ধুয়ে মুছে সাফ করার রাস্তায় হাঁটতে শুরু করেছে নতুন সরকার এবং বিজেপি অবশ্য। আর তার সঙ্গে ভাবুন, হুমায়ুন কবিরের মনোহরা, ছানাবড়া, দিলীপ ঘোষের লাড্ডু, মানে একেবারে শপথের ভুড়ি ভোজ যাকে বলে আর কি। আমাকে যেমন প্রচারের মধ্যেও মাছ নিয়ে দেখা গেছিল, আমি প্রত্যেক দিন কার্যকর্তাদের সাথে যখন মিলিত হতাম দুপুরের খাবারে মাছ ভাত খেতাম, মাছ ছাড়া আমার খুব একটা চলে না। মানে
এখন থেকে মাছ একরকম রাজনৈতিক প্রাণী, এটা আপনারা ধরতে পারেন আর কি। আজ বিধানসভায় আরেকটা জিনিস আমরা পরিবর্তন দেখলাম জানেন তো, মানে ওই বামেদের খুশি হওয়ার মতো। আজ বিধানসভায় লাল কার্পেট দিয়ে হেঁটে ঢুকেছেন সকলে। মাঝে 15 বছর সেখানে সবুজ কার্পেটের জায়গা ছিল। আরও কিছু বদলেছে। বাঙালি রেশন, সেখানেও কিন্তু বাঙালি আটা থেকে গমে ফিরেছে। মানে রেশন দুর্নীতিতে আটার বন্টন ছিল অন্যতম তার ওই দুর্নীতির হাতিয়ার। সরকার বদলের পরেই আটাকে টাটা করে দেওয়া হয়েছে। গ্রাহকরা তার বদলে নাকি উচ্চমানের গম পাবেন, অন্তত সেটাই ঘোষণা করছেন খাদ্যমন্ত্রী। এবার সেই গমটা তারা কোথায় ভাঙাবেন সেটা অবশ্য তাদের এখন খুঁজে নিতে হবে। বহু জায়গাতে এগুলো বন্ধ টন্ধ হয়ে গেছে, কিন্তু এটা তাদের স্বাধীনতা। গম ভাঙানো যেরকম সাধারণ মানুষের এখন স্বাধীনতা, ঠিক সেই রকমভাবেই আমরা একটা জিনিস প্রথমেই বুঝে গেলাম যে বেআইনি বাড়ি ভাঙাটাও রাজ্য সরকারের স্বাধীনতা। কাল রাতে তিলজলা এলাকায় একটা কারখানায় অগ্নিকাণ্ড হয়েছিল, আপনারা জানেন। 2 জন মারা গেছিলেন। কারখানার 2 মালিককে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে জানা গেছিল গোটা বাড়িটাই নাকি বেআইনি। বাড়িটা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে আজ বুলডোজার চলেছে। বুলডোজার নামটা শুনে নড়ে চড়ে বসলেন তো, মানে সবাই ভাবতে শুরু করেছে এর ফলে নিশ্চয়ই বাংলায় বুলডোজার সংস্কৃতির আমদানি হলো। ওই যে যোগী আদিত্যনাথ, হ্যাঁ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি তার উত্তরীয়টা ওই এখানে শুভেন্দু অধিকারীর গলায় দিয়েছিলেন। একই সঙ্গে এই সংস্কৃতিটাও এখানে চলে এলো কিনা এটা ভাবতে শুরু করেছেন। এটা নিয়ে বিন্দুমাত্র ভেবে কোনো লাভ নেই। দেখুন, এই সংক্রান্ত একটা মামলার রায়ে আদালত ইতিমধ্যেই বলে দিয়েছে যে যদি বাড়ি অবৈধ হয় তাহলে বুলডোজার বৈধ, মানে আর যদি বাড়িটা বৈধ হয় তাহলে বুলডোজার অবৈধ। মানে একটু উল্টো করে বলেছে আর কি গোটা ব্যাপারটা। 1995 সালে ঐতিহাসিক ওলগা টেলিস মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে আশ্রয়হীন করা বেঁচে থাকার অধিকারের লঙ্ঘন। আর সেখানেই বলা হয়েছিল যে যদি বাড়িটা অবৈধ প্রমাণিত হয় তাহলে আইন মেনে উচ্ছেদ করে দেওয়াটাই উচিত। সুতরাং আইন কোনটা ধরছে আর কোনটা ছেড়েছে সেটা তো স্পষ্ট। এদিকে চিংড়িহাটায় মেট্রো প্রকল্পের কাজ তৃণমূল সরকারের আমলে আটকে ছিল। কাজ আটকাতে সরকার আদালত পর্যন্ত দৌড়েছিল। আদালতের নির্দেশের পরেও সহযোগিতাটা করা যায়নি। সরকার বদলের পর সেই কাজটাকে অগ্রাধিকার দেওয়াটাকেই ঠিক করে নিয়েছে বা ধরেছে আর কি নতুন সরকার। এবার এর থেকে বুঝতে পারছেন দুটো জায়গা, তিলজলা আর চিংড়িহাটা পাশাপাশি বললাম। একটা জায়গায় সরকার গ্রহণ করলো, আর একটা জায়গায় সরকার ত্যাগ করলো। বোঝা গেল? ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই, কমপ্লিটলি অবৈধ। ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি। আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে 1 দিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য। আমাদের মেয়র সাহেবরা চিঠি দিয়ে উত্তর দিন, আমরা চিঠি পাঠাচ্ছি। কতগুলো এরকম ইলিগাল বাড়ি রয়েছে এবং সেই বাড়িগুলো কেন বানানো হয়েছে এবং সেই বাড়িগুলো স্টপ করার জন্য আপনারা কি করেছেন তার লিখিত তারা মেয়রের কাছে জানতে চেয়েছেন। সমস্ত মেয়রের কাছেই আমরা পাঠাবো। দেখুন, শুভেন্দু অধিকারীকে বিরোধী নেতা হিসেবে তেজিয়ান ভূমিকায় তো রাজ্যবাসী দেখেছে, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে এভাবে ঠান্ডা গলায় হুঁশিয়ারি দিতে কজন দেখেছে? শুভেন্দু অধিকারীও কিন্তু ওই বিরোধী দলনেতার পরিচয়টা ত্যাগ করে শাসকের ভূমিকাটা গ্রহণ করলেন। এটাই হচ্ছে আসল।